হ্যালো এভরিওয়ান, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা স্টাডি জোনে স্বাগত জানাই। তো আজ আমি উপস্থিত হয়েছি রিজনিংয়ের প্রথম ক্লাস নিয়ে। আর প্রথম ক্লাস মানেই হচ্ছে কি, প্রথম ক্লাস মানেই কিন্তু সিলেবাস। কারণ যে কোনো সাবজেক্ট সেটা পড়া শুরু করার আগে তার কিন্তু সিলেবাস আমাদের অবশ্যই জানা উচিত। তো প্রথমে কিন্তু আমরা আজকে রিজনিংয়ে কিন্তু সিলেবাস আমরা আলোচনা করব। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আপকামিং আরআরবি গ্রুপ ডি 2025 যে এক্সামটি হতে চলেছে, তো সেই এক্সামেরই কিন্তু আজকে রিজনিং সিলেবাস নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, সিলেবাস প্লাস হচ্ছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, সিলেবাসের মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, যেগুলো থেকে প্রত্যেকটা শিফটেই পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তো সেই টপিকগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো। এবং কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে প্রশ্ন আসে তাও কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো, যাতে করে তোমাদের কোনো রকম এই রিজনিংয়ের সিলেবাস নিয়ে সমস্যা না হয়, যে কোন টপিক আমরা পড়বো, কোন টপিক পড়বো না, কিংবা কোন টপিকটা সবচেয়ে বেশি জোর দিয়ে পড়তে হবে, সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করব। সেই জন্য ক্লাসটি তোমাদের কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলো এবার আমরা প্রথমেই আলোচনা করব আমাদের সিলেবাস। তবে সিলেবাস আলোচনা করার আগে আরআরবি গ্রুপ ডি গ্রুপ ডির এক্সামের যে প্যাটার্ন, ঠিক আছে, বা বলতে পারি পুরো যে আমাদের সিলেবাসটা, বা বলতে পারি আমরা কত নাম্বারের মধ্যে পরীক্ষাটা হয়, কত সময়ের মধ্যে হয়, সেই বিষয়টা কিন্তু জানতে হবে। তারপরে কিন্তু আমি রিজনিংয়ের সিলেবাসটা আলোচনা করব। ঠিক আছে, দেখো, তো আরআরবি গ্রুপ ডির যে ওভারঅল সিলেবাস সেটা দেখে নাও। তো এখানে কিন্তু আমাদের জেনারেল সায়েন্স থাকে। জেনারেল সায়েন্স থেকে কিন্তু এখানে 25টা প্রশ্ন, যার জন্য নাম্বার থাকে 25, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য মান কিন্তু 1 করে থাকে। তারপরে থাকে হচ্ছে ম্যাথ। ঠিক আছে, ম্যাথ থেকেও 25টা প্রশ্ন এবং তার জন্য কিন্তু 25 নাম্বার। তারপরেই কিন্তু আমাদের চলে আসে হচ্ছে রিজনিং থেকে কিন্তু থাকে 30 নাম্বার, 30টা প্রশ্ন। ঠিক আছে, আর শেষে কি রয়েছে আমাদের, শেষে কিন্তু রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এখান থেকে কিন্তু 20টা প্রশ্ন, 20 নাম্বার। ঠিক আছে, মোট হচ্ছে 100টি প্রশ্ন, নাম্বার হচ্ছে 100, তার মানে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1। আর এই 100টা প্রশ্ন করার জন্য তোমাকে সময় দেওয়া হবে কত, তোমাকে কিন্তু সময় দেওয়া হবে 90 মিনিট, বা বলতে পারি 1.5 ঘন্টা। তো এইবার দেখো, এই যে আমাদের আরআরবি গ্রুপ ডির যে 4টা বলতে পারি আমরা সেকশন রয়েছে, জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিং, আর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স। তো এইখানে কিন্তু দেখো, লক্ষ্য করে সবচেয়ে বেশি কিন্তু প্রশ্ন কোন জায়গা থেকে জিজ্ঞেস করা হয়, সেটা কিন্তু রিজনিং থেকে কিন্তু 30টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়। বুঝতে পেরেছো? আর রিজনিংটা কিন্তু তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এখানে ভালোই কিন্তু নাম্বার স্কোর করতে পারে এখানে। আর তার সঙ্গে সঙ্গে আমি প্রথম দিন তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু এই রিজনিংয়ে কিন্তু টার্গেট রাখবা 30-এর মধ্যে 30, এর থেকে কিন্তু কম টার্গেট রাখা যাবে না। ঠিক আছে, রিজনিংয়ের সেকশনটায় তোমাকে একদম ফুল মার্কস কিন্তু তোলার চেষ্টা করতে হবে, বা টার্গেট তোমাকে রাখতে হবে যে না, আমি রিজনিংয়ে 30-এ 30টা প্রশ্নই আমি সঠিক করব। ঠিক আছে, তো এই যে টার্গেট কিন্তু তোমার এটা রাখতেই হবে 30-এ 30, এর থেকে কিন্তু কম রাখা চলবে না। ঠিক আছে, তো ওভারঅল তোমাদের সঙ্গে আলোচনা করলাম আমি যে কত নাম্বারের পরীক্ষা, কত সময় তোমাদের দেওয়া হয় সেই বিষয়। এবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যেটা আমাদের আলোচ্য বিষয় আজকে, রিজনিংয়ের সিলেবাস। দেখো, তো রিজনিংয়ের সিলেবাসের মধ্যে কি কি রয়েছে দেখো, আমি নাম্বার দিয়ে সমস্ত এখানে টপিকগুলোর নাম লিখে দিয়েছি। প্রথমে কি আছে, ন্যুমেরিক্যাল, আর হচ্ছে কি অ্যালফাবেটিক্যাল সিরিজ, তোমরা যেটাকে সিরিজ হিসাবে চেনো। তো সিরিজ একটা হয় নাম্বারের ওপর ভিত্তি করে, মনে করো যে নাম্বার দেওয়া থাকলো 2, 4, 6, 8 করে যেরকম করে দেওয়া থাকে, তাই না, এগুলো হচ্ছে নাম্বার রিলেটেড। আবার অ্যালফাবেট রিলেটেডও আসে, তাই না, যেটাকে তোমরা লেটার সিরিজও বলো। তো এখান থেকে কিন্তু তোমাদের রিজনিংয়ের কিন্তু প্রশ্ন হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, আর এই টপিক থেকে কতগুলো প্রশ্ন আসে সেটা কিন্তু আমি কিছুক্ষণ পরেই আলোচনা করবো। আগে সিলেবাসটা আলোচনা করে নিই, তারপরে প্রত্যেকের টপিক থেকে কোন কোন টপিক থেকে কতগুলো করে প্রশ্ন আসে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। তাহলে 1 নম্বরে কি দেখলাম, 1 নম্বরে কিন্তু দেখলাম আমরা সিরিজ। ঠিক আছে, ন্যুমেরিক্যাল মানে
সংখ্যা কিংবা বর্ণ রিলেটেড যে যে সেগুলো হয় সিরিজগুলো হয় সেগুলো। অনেক সময় দেখা যায় কি নাম্বার প্লাস হচ্ছে অ্যালফাবেট দুটোকে কিন্তু মার্চ করেও কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, তোমাদের আমি যখন চ্যাপ্টারগুলো শুরু করবো তখন সবগুলো এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে কি কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিংটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, প্রত্যেকটা শিফটে এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তারপরে কি আছে ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশন জিনিসটা কি, ক্লাসিফিকেশন কিন্তু মানে এটা আমরা বলতে পারি অড ওয়ান আউট। মানে মনে করো যে চারটা কোনো লেটার দিতে পারে, মনে করো যে ABC করে এরকম করে দিল। ঠিক আছে, এরকম করে মনে করো যে চারটা বা পাঁচটা এরকম করে তিনটা অ্যালফাবেটের মনে করো যে পেয়ার তৈরি করে দিল। তো কোনটা মনে করো যে বাকি চারটার সঙ্গে মিললো না। ঠিক আছে, তো এরকম কিন্তু অড ওয়ান কিন্তু আউট, এটার মধ্যেই কিন্তু আমাদের ক্লাসিফিকেশন বলা যায় সেটাকেই। ঠিক আছে, তারপরে কি আছে স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট রিলেটেড অনেক কিছুই আছে। তো স্টেটমেন্ট কনক্লুশন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। স্টেটমেন্টের উপরে আরও কিছু টপিক রয়েছে, সেগুলো পরে দেখতে পারবে। ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রামটাও খুবই গুরুত্বপূর্ণ। তো ভেন ডায়াগ্রাম কিন্তু আমাদের নন কিন্তু ভার্বালে কিন্তু এটার পার্ট। ঠিক আছে, তো ভার্বাল আর নন ভার্বাল তোমাদের রিজনিংটা হয়। তো অনেকে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হয় যে ভার্বাল আর নন ভার্বাল রিজনিংটা আবার কী জিনিস। তো ভার্বাল মানে যেগুলো মনে করো যেই প্রশ্নগুলোকে আমরা মুখে মুখে পড়তে পারি। ঠিক আছে, সেগুলোকে আমরা ভার্বাল বলি। আর নন ভার্বাল মানে হচ্ছে যেগুলো মনে করো চিত্র হিসেবে দেওয়া থাকে, যে চিত্র দেখে দেখে করতে হয়। ঠিক আছে, তো জিনিসগুলো তোমাদের আমি অনেক ডিটেলসে পরে আলোচনা করব। ঠিক আছে, এরপরে কি আছে আমাদের 6 নম্বরে ম্যাথমেটিক্যাল অপারেশন। তো ম্যাথমেটিক্যাল অপারেশন কি, তো এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল অপারেশনের মধ্যে তোমাদের কিন্তু মনে করো যে যোগ, তারপরে হচ্ছে বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ, এগুলো দিয়ে কিন্তু তোমাদের করতে হয়। মনে করো যে কোন একটা সংখ্যা দিল 2, তারপরে স্টার মার্ক দিল, তারপরে মনে করো 4 দিল স্টার মার্ক দিল, তারপরে মনে করো 5 দিল স্টার মার্ক দিল, 7 দিল। ঠিক আছে, এবার এগুলোর মধ্যে কোন কোন সাইন বসবে এবং সমান সমান দিয়ে একটা মনে করো যে সংখ্যা দিয়ে দিল। এবার তোমাকে সাইনগুলো মিলিয়ে মিলিয়ে করতে হবে। এটাই কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশনের মধ্যে কিন্তু পড়ে। ঠিক আছে, এবার দেখো আর কোন কোন টপিক রয়েছে। কিছুক্ষণ আগে আমরা যেমন স্টেটমেন্ট কনক্লুশন পেলাম, তো এখানে আছে স্টেটমেন্ট অ্যাজাম্পশন আছে। এখানে কিছু একটা মনে করো তোমাদের স্টেটমেন্ট দেওয়া থাকবে, তার উপর অ্যাজাম্পশন, তার উপর কনক্লুশনগুলো করতে হয়। ঠিক আছে, আর্গুমেন্ট করতে হয়। তারপরে কি আছে আমাদের 7 নম্বরে ডাইরেকশনস। ডাইরেকশনস যেটা আমাদের দিক নির্ণয় করতে হয়। কোনো একজন ব্যক্তি মনে করো উল্লেখ করলো যে সে মনে করো যে প্রথমে মনে করো যে দক্ষিণ দিকে গেল 5 কিলোমিটার, তারপরে মনে করো সে তার লেফটের দিকে মনে করো ঘুরলো, তাই না, 5 কিলোমিটার গেল, তারপরে মনে করো সে আবার তার লেফট কিংবা রাইটে গেল। তো এরকম করে মনে করো যে সে তার স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে রয়েছে, এরকম করে প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞেস করা হয় ডাইরেকশনে। ঠিক আছে, ডাইরেকশন বলতে পারো ডিস্টেন্সও জিজ্ঞেস করা হয়, যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের মধ্যে এখন দূরত্ব কত রয়েছে, এটাও জিজ্ঞেস করে, খুবই গুরুত্বপূর্ণ এটাও। 8 নম্বরে রয়েছে সিলোজিজম কিন্তু রয়েছে। সিলোজিজমটাও খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শিফটে এখান থেকে প্রশ্ন আসে। তারপরে কি আছে জাম্বলিং আছে, ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডার মানে তো বুঝতেই পারো কোনো একটা ডেট ফেট দিয়ে মনে করো যে অন্য বছরের ওই ডেটটাতে কী বার পড়লো না পড়লো, এগুলো জিজ্ঞেস করে। 11 নম্বরে কি আছে ক্লক, ক্যালেন্ডার ক্লক প্রত্যেকেই জানো। ঠিক আছে, ঘড়ির ওপর তোমাদের রিজনিং আসে। মিরর ইমেজ, তো ইমেজ যেহেতু এটাও আমাদের নন ভার্বালের কিন্তু পার্ট। ঠিক আছে, তারপরে কি আছে আমাদের 13 নম্বরে আছে স্টেটমেন্ট আর্গুমেন্ট। তো স্টেটমেন্টের উপর তো আমি আগেই বলেছি কয়েকটা কিন্তু টপিক এখানে রয়েছে। তো আমরা পেলাম স্টেটমেন্ট, প্রথমে পেলাম কনক্লুশন, তারপরে অ্যাজাম্পশন, এখন হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, তো আর্গুমেন্ট মানে প্রত্যেকের জন্য তর্ক, একটা স্টেটমেন্ট থাকবে তার উপর একটা তর্ক বিতর্ক, এরকম কিন্তু জিনিসগুলো হয়। পুরোপুরিগুলো পড়েই করতে হয় আমাদের। তারপরে কি আছে আমাদের অ্যানালাইটিক্যাল রিজনিং। তো অ্যানালাইটিক্যাল রিজনিংটা কিন্তু মেনলি ওই ফিগার কাউন্টিং যেগুলো হয় সেগুলোকে কিন্তু বোঝায়। মনে করো যে কোনো একটা ত্রিভুজ দিল, মনে করো ত্রিভুজটাকে কয়েকটা খণ্ডে ভাগ করলো, কতগুলো এখানে ত্রিভুজ রয়েছে, কিংবা মনে করো যে কোনো একটা বর্গক্ষেত্রের মধ্যে মনে করো যে কতগুলো এর ভিতরে আরও বর্গক্ষেত্র তৈরি করে দিল। ঠিক আছে, এরকম করে এই জিনিসগুলো যে হয়, ঠিক আছে, সেরকম কিন্তু তোমাদের ফিগার কাউন্টিংগুলো করতে হয়। কেমন, তারপরে কি আছে অর্ডার র্যাঙ্কিং আছে। মনে করো যে উত্তর দিকে 5 জন বন্ধু মনে করো মুখ করে রয়েছে, এরকম করে অনেক কিছু তোমাদের বলে দেওয়া হবে। তারপরে জিজ্ঞেস করবে যে তোমাদের একদম লেফটে কে বসে আছে, কিংবা রাইটে কে বসে আছে, বা একদম মাঝখানে কে বসে আছে, এরকম করে কিন্তু প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়। কেমন, নেক্সট কি আছে আমাদের
সিমিলারিটিস ডিফারেন্সেস থেকেও তোমাদের প্রশ্ন আসে, ব্লাড রিলেশন রক্তের সম্পর্ক থেকেও প্রশ্ন আসে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকেও প্রশ্ন করে। একটা টেবিলের মধ্যে মনে করো 5 জন কিংবা 7 জন বন্ধু বসে আছে, তাই না? কোনো সময় মনে করো যে টেবিলের দিকে সেন্টারের দিকে মুখ করে আছে, কোনো সময় বাইরের দিকে মুখ করে আছে, এরকম করে বিভিন্ন রকম কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে। মনে করো যে কয়েকজন এখানে বসে আছে, এদিকে মনে করো যে অনেক সময় কি করে যে সেন্টারে মুখ করে আছে সবাই, আবার অনেক সময় কি হয় ওই যে বাইরের দিকে মুখ করে আছে, বিভিন্ন রকম প্রশ্ন এরকম এখান থেকে হয়। তো সেগুলো আমাদের প্র্যাকটিসের মাধ্যমেই সেগুলো তোমরা বুঝতে পারবে। ডাটা সাফিসিয়েন্সি লাস্ট রয়েছে এগুলো। তো মোট কিন্তু এই 19টা কিন্তু মোটামুটি চ্যাপ্টার রয়েছে আমাদের রিজনিংয়ের সিলেবাসে, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করে দিলাম আমি। এবার যেটা আমি প্রথমে বলেছিলাম যে টপিকগুলো তো তোমাদের বুঝতেই হবে, তারপরেও কিন্তু যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে কোন টপিক থেকে কতগুলো করে প্রশ্ন আসে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে। টপিক ওয়াইজ ওয়েটেজ, কোন টপিকের কীরকম ওয়েটেজ রয়েছে, কোন টপিক থেকে কীরকম প্রশ্ন আসে। দেখো প্রথমে কি রয়েছে আমাদের ন্যুমেরিক্যাল বা যেটাকে আরেকটা যেমন বলি আমরা অ্যালফাবেটিক্যাল সিরিজ, এই দুটো থেকে কিন্তু মোটামুটি 3 থেকে 4টা প্রশ্ন আসে, ঠিক আছে। 3 থেকে 4টা প্রশ্ন, অনেকগুলো কিন্তু তার মানে প্রশ্ন এখান থেকে আসে। তারপরে কি আছে কোডিং ডিকোডিং, কোডিং ডিকোডিং থেকেও কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন আসে, ঠিক আছে। তারপরে কি আছে ক্লাসিফিকেশন, মানে যেটা ওয়ার্ড ওয়ান আউট যেটা বলেছিলাম, এখান থেকেও 2 থেকে 3টা প্রশ্ন আসে। তারপরে আছে ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম থেকেও তোমাদের একটা প্রশ্ন আসে, মোটামুটি ধরে চলে একটার মতন প্রশ্ন আসবে। ম্যাথামেটিক্যাল অপারেশনস, তাই না, এখান থেকেও তোমাদের 1 থেকে 2টো প্রশ্ন আসে। তারপরে আছে ডাইরেকশনস, ডাইরেকশনস থেকেও তোমাদের 1 থেকে 2টো প্রশ্ন আসে। তারপরে আছে সিলোজিজম থেকেও তোমাদের 1 থেকে 2টা প্রশ্ন আসে। ক্যালেন্ডার, এখান থেকে 0 থেকে 1, তার মানে হচ্ছে কোনো শিফটে আসে কোনো শিফটে আসে না, ঠিক আছে। তারপরে কি আছে আমাদের, তারপরে কিন্তু আছে ক্লক, ঠিক আছে, ঘড়ির যে সংক্রান্ত রিজনিংগুলো সেগুলো, এখান থেকেও একটা কোনো শিফটে আসে কোনো শিফটে আসে না, ওই জন্য 0 থেকে 1 করা আছে। মিরর ইমেজ, এখান থেকেও একটা প্রশ্ন দেখা যায়। স্টেটমেন্ট বেসড যেই প্রশ্নগুলো হয়, স্টেটমেন্ট কনক্লুশন, তারপরে স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, এখান থেকেও কিন্তু 1 থেকে 2টা প্রশ্ন দেখা যায়। তারপরে কি আছে অ্যানালাইটিক্যাল রিজনিং, মানে ফিগার কাউন্টিং যেগুলো পড়ে, সেটা হচ্ছে 1 থেকে 2টো প্রশ্ন। অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং থেকেও 1 থেকে 2টো প্রশ্ন। ব্লাড রিলেশন রক্ত সম্পর্কের থেকেও 2 থেকে 3টা প্রশ্ন। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকেও 2 থেকে 3টা প্রশ্ন। ডাটা সাফিসিয়েন্সি থেকেও কিন্তু এখান থেকেও কিন্তু সাফিসিয়েন্সি কিন্তু তোমাদের 2 থেকে কিন্তু 3টা প্রশ্ন আসে। তো এই কিন্তু মোটামুটি আমাদের প্রত্যেকটা টপিকের যে মনে করো ওয়েটেজ, কোন টপিক থেকে কতগুলো করে প্রশ্ন আসে সেই বিষয়ে কিন্তু আলোচনা আমি তোমাদের সামনে করলাম। এইবার তোমাদের মধ্যে কিন্তু অনেকেই রয়েছে যারা হয়তো এই ভিডিওটি দেখার পরে তোমরা কিন্তু অনেকে হয়তো এরকম করবে যে যেমন ক্যালেন্ডার, এইখান থেকে যেমন কোনো শিফটে আসে কোনো শিফটে আসে না, তাই তো। এবার অনেকে কিন্তু মনে করবে যে যেমন ক্যালেন্ডার আছে, তারপরে মনে করো ক্লক আছে, তারপরে মনে করো মিরর ইমেজ আছে, এখান থেকে যেহেতু প্রশ্নের সংখ্যা কম, অনেকে ভাবতে পারে যে এগুলো আমি কি করব না, অনেকে ভাবলো কি যে এগুলো আমি করব না। তো এরকম কিন্তু করা যাবে না যে প্রশ্ন সংখ্যা কম আসে বলে তুমি চ্যাপ্টারটা করবে না, এটা কিন্তু একটা ভুল স্ট্র্যাটেজি হবে কিন্তু, ঠিক আছে। তো তোমরা কিন্তু এরকম কোনো চ্যাপ্টার মিস করার কথা ভাববে না, কারণ আমি প্রথমেই বলেছি রিজনিংয়ে কিন্তু 30-এ কিন্তু 30 পাওয়া যায়, ঠিক আছে। তো আমাদের টার্গেট যদি আমাদের থাকে 30-এ 30 পাওয়া, তাহলে কিন্তু তুমি এরকম চ্যাপ্টারগুলোকে কিন্তু যেগুলো থেকে প্রশ্ন হয়তো কমও আসে বা কোনো শিফটে আসেও না, তো এই চ্যাপ্টারগুলো কিন্তু ছাড়া যাবে না, বুঝা গেল। এবার সাপোজ মনে করো তুমি ভেবে রেখেছো যে এই চ্যাপ্টারগুলো তুমি করবে না, এবার দেখা গেল তোমার শিফটেই কি হলো, ক্যালেন্ডার থেকেও প্রশ্ন আসলো, ক্লক থেকেও প্রশ্ন আসলো, মিরর ইমেজ থেকেও প্রশ্ন আসলো, 3টা প্রশ্ন আসলে তুমি কি 30-এর মধ্যে 30 পাবে? পাবে না। এই জন্যই বলছি যেগুলো চ্যাপ্টার এখানে আমি উল্লেখ করেছি প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা ভালো করে পড়ে যাও, আর যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে এগুলো থেকে খুব ভালো করেই করতে হবে, ঠিক আছে। কনসেপ্ট বুঝতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো আজকে কিন্তু মোটামুটি আমি প্রথম ক্লাসে তোমাদের কোনো টপিক নিয়ে কিন্তু আলোচনা শুরু করলাম না, কারণ প্রথম ক্লাসে কিন্তু কোনো টপিক ধরাটা ঠিক না, প্রথমে তোমাদের সিলেবাসটা বুঝতে হবে। তো সেই জন্যই কিন্তু আজকের এই ক্লাসটা নিয়ে আসা। তো আজকের ক্লাসে আমি পুরোপুরি তোমাদের রিজনিংয়ের সিলেবাসটা আলোচনা করলাম, এরপরে কিন্তু আমি টপিক ওয়াইজ কিন্তু তোমাদের আমি ক্লাস
নিয়ে আসব। ঠিক আছে, তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে যারা তোমরা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের এই বাংলা স্টাডি জোন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।